সেকে আমি যেই তুমি বলে ডাকলাম তার সঙ্গে আমার তথা আমির একটা সম্বন্ধ স্থাপন। আমাদের প্রত্যেককে, মানব জাতির প্রত্যেকটি আমিকে ঘিরে আছে বিভিন্ন দূরত্বে, বিভিন্ন নৈকট্যে এক একটা তুমির মন্ডল। তারাই আমাদের আত্মীয়, বন্ধু, পরিজন, প্রতিবেশী, দেশবাসী, ভাষাগোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি। এ সব কিছুর বাইরে যারা আছে তাদের হয়তো আমরা সে বলে মনে করি পুরোপুরি। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক তেমন অঙ্গাঙ্গী হতেই পারে। অনেক তুমির চেয়ে অনেক সের সঙ্গে আমাদের ঢের বেশি আদান প্রদান, এমনকি মনের মিল, যেমন কোনো বিদেশি বন্ধু বা কোনো পেশাগত সহযোগীর সঙ্গে। আবার সেই মিলের বিরুদ্ধে অনির্দিষ্ট মাত্রায় কাজ করছে ভৌগোলিক, জাতিগত, ধর্মীয় ইত্যাদি নানা অমিল। এইভাবে আমির সঙ্গে তুমি আর সের সদা সূক্ষ্ম টানাপোড়েন ও মাত্রা ভেদে আমাদের জটিল সামাজিক ও মানবিক অবস্থান পাচ্ছে, সম্পর্কগুলি সৃষ্টি হচ্ছে। অবস্থানগুলি ক্রমাগত বদলাতে থাকে। একটা চরম দৃষ্টান্ত হিসেবে নেওয়া যায় সেই রবিনসন ক্রুজোর পরিস্থিতি। নির্জন দ্বীপে সম্পূর্ণ একা 25 বছর কাটাবার পর ক্রুসোর দোসর হয় তথাকথিত আদিম বা বর্বর জাতির ম্যান ফ্রাইডে। ফ্রাইডে শিশু নয়, তার নিজের ভাষা, স্বজাতির চেতনা তার মধ্যে 100 ভাগ পরিস্ফুট। অন্য ভাষা সভ্যতার মতো সেখানেও আছে আমি তুমি সে তৃপ্ত। অন্তত ড্যানিয়েল ডিফো সেভাবে কল্পনা করছেন। মনে রাখতে হবে যে ফ্রাইডে কিন্তু যেটা কিন্তু কোনো আসল ভাষা বা আসল জাতির বিবরণ আমরা পড়ছি না, সবটাই কল্পিত। কিন্তু যাই হোক, ডিফোর বিবরণ অনুসারে তাই তো হচ্ছে। ফ্রাইডে একজন মানে সম্পূর্ণ ভাষা জ্ঞান সম্পন্ন একজন প্রাপ্তবয়স্ক সামাজিক একজন মানুষ। এই 2 দিন আগে পর্যন্ত সে সমাজের মধ্যেই বাস করত, সেখানে ভাষা ব্যবহার করত। বরং সঠিক বিচারে যা ঘটছে তা হচ্ছে ক্রুসোর ভাষার পরীক্ষা, ফ্রাইডের নয়। ফ্রাইডে তো ওই যে বললাম সেদিন অব্দি তার স্বজাতির সঙ্গে নিজের ভাষায় কথা বলেছে, ক্রুসোর সঙ্গেও বলেছে, ক্রুসো বুঝুক আর না বুঝুক। ক্রুসোই বরং 25 বছর কারোর সঙ্গে কথা বলেনি, তার মাতৃভাষা ইংরেজিটাই তাকে ফের ঝালিয়ে নিতে হচ্ছে। কিন্তু ঔপনিবেশিক সম্পর্কের অন্যায় করারে ফ্রাইডেকেই তার প্রভুর ভাষা বলতে হচ্ছে অপটুভাবে, যেন তারই অক্ষমতা। সাবঅর্ডিনেটদের ভাষা সম্বন্ধে আগে যে আমরা দেখেছি, এটা তারই একটা বিশেষ। নিজের ভাষা বলে বলে সর্বনামের সাধারণ ব্যবহার ফ্রাইডের আত্মস্থ, কিন্তু সে যখন ভাঙা ভাঙা ইংরেজি বলছে সেটা ফুটে উঠছে খুব স্থূল একটা কেঠো ভাবে। এক জায়গায় দুজনের কথা হচ্ছে যে ফ্রাইডে তার নিজের দ্বীপে স্বজাতির কাছে ফিরে যেতে চায়, কিন্তু সে চায় ক্রুসো তার সঙ্গে যাক। ক্রুসো বলছে তোমাদের জাত তো নরখাদক, আমি তোমার সঙ্গে গেলে তোমার জাতি ভাইরা তো আমাকে মেরে খেয়ে ফেলবে। উত্তরে ফ্রাইডে বলে নো নো, মি মেক দে নো ইট ইউ, মি মেক দে মাচ লাভ ইউ। মানে এই যে আই না মি, এই যে মি দে ইউ, এদের বিবরণটা একটু দেখুন। ইংরেজিটা অবশ্য মানে ইংরেজি বাংলা মানে প্রমিত ইংরেজি বাংলা যে কোনো ভাষার প্রমিত রূপে বহাল থাকবে, তবে অতটা চোখে টেকবে না। আমি দেখবো যে তারা তোমাকে হে না ফেলে, আমি দেখবো যে তারা তোমাকে ভালোবাসে। ফ্রাইডের আমি ক্রুসোকে তুমি বলে ডেকেছে। এভাবে যে সম্পর্ক স্থাপিত হয়েছে, ফ্রাইডের জাত ভাই সে বা তারার ক্ষেত্রেও সেটা কার্যকর হবে, কারণ তারাও ফ্রাইডের তুমি, ফ্রাইডের নিজস্ব আমিরই সহজ। কাজেই ওই ফ্রাইডের মারফত ক্রুসো তাদের কাছে তুমি হয়ে উঠছে, উঠবে, সে থাকবে। একটা নতুন সম্পর্ক সৃষ্টি হবে ওই সেই ফ্রাইডের জাত ভাইদের সঙ্গে। অর্থাৎ সর্বনামের আত্মক্রিয়ায় মানুষ ও মানুষের সম্পর্ক কেবল প্রকাশ পায় না, সৃষ্টি হয়। সর্বনামের নিহিত ধর্মই সম্পর্ক স্থাপন। মানুষ সমাজে বাস করে বলেই ভাষার দরকার, এবং তার মধ্যেও বিশেষভাবে সর্বনামের দরকার। ক্রিয়াপদ নয়, সর্বনামই ভাষার সামাজিক ধর্মের জীবনকাঠি। সর্বনামের নিহিত দর্শন অবশ্যই গণতান্ত্রিক, কারণ তা ব্যক্তি বা বস্তু নির্দেশক, কিন্তু কারো বিশদ পরিচয় নির্দেশ করে না। সবার ক্ষেত্রেই সমান লাভ। সব মানুষই কখনো আমি, কখনো তুমি, কখনো সে, কেউই সদা সর্বস্ব আমি নয়। মানে সর্বনামের মহিমায় আমাদের অহং বোধ এবারে নিছক ব্যাকরণের গুঁতোতে বিদায় হচ্ছে, সমাজের উচ্চ নিচে হয়ে যাচ্ছে। সমাজ জীবনে মানুষের তফাৎ আছে,
অতএব তফাৎ আছে তাদের নির্দেশকারী বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়াপদের। যে কোনো ভাষার শব্দভাণ্ডার বোঝায় ধন, মান, বংশ, ধর্ম, লিঙ্গ ইত্যাদি প্রভেদ ও বিভেদ সূচক অজস্র শব্দ। রাম, শ্যাম ইত্যাদি ইত্যাদি হচ্ছে নাম বা ব্যক্তিবাচক বিশেষ্য। সেই ব্যক্তির বিশেষ পরিচিতি বোঝাতে সেই শব্দভাণ্ডার থেকে নিজস্ব এক প্রস্থ বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়াপদ আসলে নেওয়া হয়েছে। বলতে পারি যে এখন রাম বাঙালি, শ্যাম দক্ষিণ ভারতীয়, রাম হিন্দি বলে, শ্যাম মারাঠি বলে। একমাত্র সর্বনামই তাদের সকলকে এক অভিধায় মিলিয়ে দিচ্ছে, এক জমিতে দাঁড় করাচ্ছে। সর্বনামের অন্তর্ভীতি দৃষ্টিতে রামও যা, শ্যামও তাই, প্রত্যেকে প্রত্যেকের বিকল্প, অতএব সমগোত্র। এখন এখানে একটা খটকা আমাদের লাগতে পারে যে বাংলা, হিন্দির মতো যেসব ভাষায় সর্বনামের একাধিক স্তর, তুমির পাশাপাশি সম্মানসূচক আপনি এবং অবজ্ঞাসূচক তুই, সেখানে তো কথাটা থাকছে না। আবার পুরোপুরি বরবাদ হচ্ছে না, সবকিছু এক না হলেও 3 স্তরে জড়ো হচ্ছে। দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে পাশে বসা অচেনা লোকটি সকলেই আপনি। আংশিক হলেও একটা সমীকরণ তো বটেই। এবার এই সমীকরণ বা গণতন্ত্রীকরণ একটু অন্যভাবে দেখা যায়, একভাবে যেটা শুধু আমরা বাংলার পাঠকরাই দেখতে পারি। আর কি সর্বনামের একটা অভিনব প্রয়োগ আমরা তো সকলেই জানি, অনেকের হয়তো শুধু শুধু মনে পড়ে যাচ্ছে। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারু কেনা, গোফের আমি গোফের তুমি, গোপ দিয়ে যায় চেনা। এই দার্শনিক খেয়ালির অর্থ আমি তুমির অস্তিত্ব একটা গৌণ স্তর, আসল কথা হলো গোপ। এক একজনের গোপ এক এক রকমের, তাইতেই চেনা যায় কে হেড অফিসের বড়বাবু আর কে শ্যামবাবুদের দয়াল। কিন্তু সাধারণভাবে গোপ ব্যাপারটা একটা সার্বিক শ্রেণী বা সত্তা, ইউনিভার্সাল ক্লাস। আমি বা তুমি তার অনুষঙ্গ মাত্র। এখন এখানেই প্রশ্ন, সত্যি কি তাই? গোপের পরিচয় আমার তোমার পরিচয়, কিন্তু আমির বা তুমির পরিচয় কি? জানি যে অল্প চেনা কোনো ব্যক্তি যদি গলা নেই খাওয়া নেই হঠাৎ তার জমকালো গোপ জোড়া কামিয়ে ফেলে, কিংবা চুল কেটে ফেলে, কিংবা জামা স্টাইল আমূল পাল্টে ফেলে, তাদের আমি চিনতে না পেরে লজ্জায় করি। আমার তো প্রায় এরকম অবস্থা ঘটে। তার কারণ মানুষটাকে আমি ভালো করে চিনি না, তার আমিত্বের সঙ্গে আমার পরিচয় নেই, এবং সেই জন্যই এই বাহ্য লক্ষণের লেভেল সেটে আমি তাকে চেনার চেষ্টা করছি। আর এটাও ভাবতে হবে, অর্ধেক মানব জাতির তো গোপ থাকার প্রশ্নই ওঠে না। ওটা তো তুমি আমির মতো একটা মৌলিক পরিচিতির লক্ষণ হবে কি করে? বামুন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি করে? এক কথায় গোপ দিয়ে আমি তুমি চেনা যায় না। আবল তাবলের বড়বাবু আবল তাবল বকছেন, সেটাই মজা। মজার পেছনে কিন্তু খুব সিরিয়াস একটা বার্তা আছে, বিশেষত আজকের দিনে। গোফের আমি গোফের তুমি ধারণাটা তো বিভেদকারী। একইভাবে খাদ্য, পোশাক, ভাষা, প্রথা ইত্যাদি বাহ্য লক্ষণের ভিত্তিতে আমরা সমাজে নিত্য নতুন বিভেদ সৃষ্টি করে চলেছি, দৃঢ় থেকে দৃঢ়তর করে চলেছি। সত্যিকারের আমি তুমির প্রয়োগ কিন্তু মানুষের যোগ ঘটায়, সম্পর্ক স্থাপন করে, একীভূত করে। মানুষ কেন, দেবতার সঙ্গেও তো ভক্তের সম্পর্ক সেই তুমি আমি সম্পর্ক। এই খেই ধরে ফিরে যায় রণজিৎ গুহের নিজের কথায়, একেবারে আবল তাবল থেকে গীতাঞ্জলি। ভেবে আশ্চর্য লাগতে পারে যে কবির নাম ও সর্বনাম বইটিতে রণজিৎ তার সর্বনাম তত্ত্ব গঠন করেছেন গীতাঞ্জলি, গীতিমাল্য ও গীতালিপি, যাকে তিনি বলছেন ত্রিগীত। এই 3টি বইয়ের কবিতাগুলি বা গানগুলি সেগুলো তো মূলত ঈশ্বর ভক্তি নিয়ে, কিন্তু রণজিতের ব্যাখ্যায় এখানে মানুষের সঙ্গে দেবতার সম্পর্ক প্রভু ও সেবক কোচের উচ্চনীচ সম্পর্ক নয়, আমি আর তুমি সমতল অবস্থান। যতটা পূজা অন্তত ততটাই প্রেম। রণজিৎ বিস্তারে বলছেন, বেশ খানিকটা ভাষা আমি উদ্ধৃত করছি। গোটা ত্রিগীতেই আমি তুমির সম্পর্ক কেন্দ্র করে সেই ভাবের ঐক্য বিকিরিত হয়েছে। আমি কে তুমি এবং তুমি কে আমি সাজিয়ে উপচারের কৌশলে তা বহুরূপে ব্যক্ত হচ্ছে কবিতার পর কবিতায়। কোথাও ভক্তির পাত্র আমি, কোথাও আর ভক্ত তুমি, কোথাও আর তুমি। আসলে ত্রিগীতের প্রত্যেকটি কবিতায় আত্মকথা, সেদিক থেকেই তাদের ঐক্য ভাব। সেই ভাবের ঘোরে তাদের নায়ক যে আমি এবং তার অপর যে তুমি, তারা বারে বারে এক অন্যের ভূমিকায় অনুবাদের নাটক চলছে।
এই উদ্ধৃতিটি এখানেই শেষ, কিন্তু আরেকটা একটা উদ্ধৃতি আমি এখানে পড়ছি রণজিতের থেকে। এই কিছু আগে রণজিৎ বড় সুন্দরভাবে বলছে, উপচারে বিশেষ করে সর্বনামের রূপে রবীন্দ্রনাথ যে মায়াবুকুর তৈরি করেছে, পাঠক তাতে নিজেকে দেখতে পায় নানা বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের অন্তর্গত। সেই অভিজ্ঞতার উৎসবে সত্তার রং ক্ষণে ক্ষণেই বদলাচ্ছে। সেই প্রথম দিনের প্রশ্ন কে তুমি, তার উত্তর নেই, আমির অনুসন্ধান সারা শেষ, সোনার হরিণের খোঁজ চলতেই থাকে। এই অব্দি রণজিৎ বলছেন। কথাটার একটা ভারী উদ্দীপক ইঙ্গিত আছে, যেটা রণজিৎ তুলে ধরেন। হতে পারে কি যে কে তুমি এই প্রশ্নের উত্তর মেলে না, কারণ বস্তুত তুমি বলে কিছু নেই, সেসব সবটাই আমি। রবীন্দ্র কাব্য তো বারবার ক্ষুদ্র আমি ছাড়িয়ে মানুষের চেতনায় বৃহৎ থেকে বৃহত্তর আমিতে উন্নীত হচ্ছে। বিশ্ব দর্শন হয়ে উঠছে ঈশ্বর দর্শনের নামে আত্মদর্শন। শেষ পর্যায়ের কবিতা ঈশ্বরের কথা উঠছেই না, মানুষের চেতনায় একটা ঐশিক ব্যক্তি লাভ হচ্ছে। তার আগে এক পর্যায়ে ঈশ্বর আর মানুষ দুই আছে, এবং ঈশ্বরের অভিপ্রায় মানুষের মধ্য দিয়ে রূপায়িত হচ্ছে, সার্থকতা লাভ করছে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম যেহেতু মিছে। এই ধারণার চূড়ান্ত প্রকাশ আমি কবিতার সেই আশ্চর্য জগৎ। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটে, মানুষের আমি হয়ে ওঠায় যে পট, যাতে বিশ্বকর্মার বিশ্বশিল্প আঁকা হচ্ছে। রবীন্দ্রনাথের ঐশিক চিন্তাকে আমরা প্রায় মিস্টিক আখ্যা দিয়ে থাকি, কিন্তু তাতে মিস্টিসিজমের ভাব কতটা আছে সেটা বিচার্য। তার চেতনায় একদিকে যেমন মানব ঈশ্বরে বিলীন হচ্ছে, কুল মিলেছে আমি তো আর নাই, অপরদিকে এবং ক্রমশ বেশি বেশি করে শেষ অব্দি প্রায় সার্বিকভাবে মানব নিজেকে প্রসারিত করছে, আরো স্পষ্ট ও ব্যাপকভাবে নিজেকে উপলব্ধি করছে, বিশ্বকে আরো আরো বেশি করে চেতনায় আত্মস্থ করছে, নিজেকে নিজের অন্তর্ভুক্ত করছে, তার আমির অংশ করছে। এই চেতনার বিকাশ, যার ক্রিয়ায় পান্না হয় সবুজ, চুরি হয় লাল, তা তো একই সঙ্গে জ্ঞানের বিকাশ। আমরা কিছু জানি বা উপলব্ধি করি কিভাবে? নিজেকে সে জ্ঞাতব্য বাহ্যবস্তুর অবস্থানে এনে তার সঙ্গে একটা মানসিক বা আত্মিক যোগ স্থাপন করে তাকে সে স্তর থেকে তুমি স্তরে নিয়ে এসে সেভাবে আমির সঙ্গে নিয়ে, তুমি আমি সংমিশ্রণ, অতএব যত না ভক্তিভাগ্য তার চেয়ে বেশি জ্ঞান মার্গের নিদর্শন। আপনাকে এই জানা আমার পুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমার চেয়ে। এই জানার প্রসঙ্গ ধরে চলে আসি আমার শেষ বক্তব্যে। তবে এই শেষ বক্তব্যটা চলবে অবশ্য। রণজিতের আরেকটা প্রিয় শব্দ উপচার। তিনি এই শব্দটা নিয়েছেন ভর্তৃহরি থেকে, ব্যবহার করেছেন দুই অর্থে, তার একটি অন্যটিরই ব্যাপকতর। প্রথম অর্থে উপচার মোটামুটি বলা যেতে পারে ইংরেজি ট্রোপ শব্দটার একটা প্রতিরূপ, ভাষার যে কোনো তুলনা ভিত্তিক ব্যবহার করেছে, উপমা, রূপক, সংকেত, প্রতীক, বা ইংরেজি শব্দে সিমিলি, মেটাফর, অ্যালিগরি, সিম্বল ইত্যাদি। এই উপচারের দ্বিতীয় অর্থটা হচ্ছে আরো ব্যাপক, সেটাতে একটু পরে আসছি। তাতে এই শব্দ আছে, উপলব্ধি আছে বাড়তি আর কিছু। রোমান ইয়াকবসনের বিখ্যাত তত্ত্ব অনুসারে ভাষার দুটি মূল প্রক্রিয়া হলো মেটাফর এবং মেটনিমি। উপচার, এই আমি যে প্রথম অর্থে যে রণজিৎ ব্যবহার করেছি, যেটার কথা এতক্ষণ বলছি, মানে যেখানে কোনো একটা তুলনা আছে, সেটা হচ্ছে ইয়াকবসনের মেটাফর, আর অন্যটা হচ্ছে মেটনিমি, যাকে সংস্কৃত বাংলায় লক্ষণ। উভয় ক্ষেত্রে এক জিনিস বোঝানো হচ্ছে অন্য এক জিনিসের উল্লেখ করে, বিকল্প দিয়ে। তফাতে উপচার বা মেটাফরে জিনিস দুটি ভিন্ন ক্ষেত্রের বা গোত্রের। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, জাহাজ সমুদ্রের জলে চলে, মরুভূমি বালিতে নয়। আমরা বলতে চাই জাহাজে চড়ে যেমন সমুদ্র পার হওয়া যায়, উটে চড়ে তেমনি মরুভূমি পার হওয়া যায়। লক্ষণ বা মেটোনিমিতে জিনিস দুটি একই ক্ষেত্রের বা গোত্রে, একটা অন্যটার অংশ বা আধেয় বা উপকরণ বা আনুষঙ্গিক। যেমন জন পিছু না বলে যদি মাথা পিছু বলি, সেটা হচ্ছে লক্ষণান্তর। এখন এখানে একটা কথা, আমরা মানে কলেজে আমরা যে রেটরিক পড়েছি, সেই পোর্শন স্টার্লিং এর বইয়ে পড়েছি, কপালবদ্ধ থাকলে পড়িয়েওছি, সেখানে কিন্তু এই ব্যাপারটা, এই জন পিছু না বলে মাথা পিছু বলা, এটাকে মেটানিমি বলা হতো না, এটাকে বলা হতো সিলেক্টিভ। কোনটা মেটানিমি, কোনটা সিলেক্টিভ, হিসেবে অনেক সূক্ষ্ম ভেদ করা হতো,
তার জন্য সব ফর্মুলা শিখতাম আমরা, দ্য পার্ট ফর দ্য হোল, কিন্তু বৃহত্তর তাত্ত্বিক অর্থে এমন সব প্রয়োগকেই মেটোনিমি বলে। আর এই যে অতএব এই যে আগের যে অপেক্ষাকৃত, সেটা একটা বিশাল ব্যাপক অর্থ, তবু অপেক্ষাকৃত একটা সংকীর্ণ অর্থে যে উপচার শব্দটা ব্যবহার করেছি আমি রণজিৎ দেখা দেখি, সেইটা এবং এই যে লক্ষণ মেটাফর এবং মেটোনিমি দুটো একত্র করেও রণজিৎ উপচার বলছেন, এবং তার কারণ নিশ্চয়ই এই যে দুটোর মধ্যে একটা মিল আছে, দুটোই একটা জিনিসের বদলে তার বিকল্প নির্দেশ। এই বিকল্পের ধারণা রণজিতের চিন্তায় কত গুরুতর তা ইতিমধ্যেই দেখা গেছে, বা আরো একটু দেখা যাবে। আমার আলোচনা শুরু করছি ইংরেজি সংক্রান্ত তার একটি ইতিহাস সংক্রান্ত তার একটি ইংরেজি প্রবন্ধে মেটোনিমি ও মেটাফর শব্দ দুটি খানিক ভিন্ন ধর্মী প্রয়োগ। প্রবন্ধটির নাম দ্য প্রোজ অফ কাউন্টার ইনসার্জেন্সি। ওই দ্য স্মল ভয়েস অফ হিস্ট্রি বইয়ের ভিতরে এই প্রবন্ধটা আছে। রণজিৎ এখানে স্মরণ দিচ্ছেন ফরাসি গঠনবাদী স্ট্রাকচারালিস্ট তাত্ত্বিক রোলা বার্থের। জ্যাকবসনের অনুসরণে বার্থ মেটোনিমি ও মেটাফরের যোগ্য ধারণাটা একটা উল্লেখযোগ্য প্রয়োগ করেছেন। তিনি বলেছেন যে কোনো বয়ান বা বিবরণে ডিসকোর্সে থাকে দুটি ধারা বা লক্ষ্য, একটা কোনো একটি বিশেষ ঘটনার বিবৃতি, এবং দুই সেই ঘটনাটার সঙ্গে অন্য ঘটনার ব্যক্ত বা উজ্জ্বল তুলনা করে কোনো একটা সাধারণ মন্তব্য বা সাধারণ সিদ্ধান্ত। প্রথমটি বিবরণ, দ্বিতীয়টি ভাষ্য, যাকে বার্থ আখ্যা দিচ্ছেন যথাক্রমে ফাংশন বা বাংলা বলতে পারি ক্রিয়া বা ঘটনা, এবং ইন্ডেক্স বহুবচনে ইন্ডিসিস সূত্র বা নির্দেশ। ইতিহাসের নথি বা বিবরণে রণজিৎ খুব ওতপ্রোতভাবে যুক্ত হয়ে এই দুটি উদ্দেশ্যে খুঁজে পাচ্ছেন। উদাহরণস্বরূপ তিনি দেখাচ্ছেন 1831-এ তিতুমিরের বিদ্রোহের সময় ব্রিটিশ রাজার এক বড় কর্তা ঘটনাস্থ সেনাধ্যক্ষকে পাঠানোর নির্দেশ। সেখানে এই কথা লেখা আছে, The magistrate will meet the officer commanding the detachment for the purpose of routing or seizing, or in the event of resistance, destroying those who persevere. এখন এই অবধি ওই বড় অফিসার তিনি ওখানে সরজমিনে ম্যাজিস্ট্রেট থেকে বলছেন তুমি এই করো, এই এই পরিস্থিতিতে ওই জায়গায় দাঁড়িয়ে তুমি এই করো, এটা একটা বিশেষ ঘটনার সম্বন্ধে বলা হচ্ছে। কিন্তু তারপরে বাক্যটা শেষ হচ্ছে এইভাবে, routing or seizing, or in the event of resistance, destroying those who persevere in defying the authority of the state and disturbing the public tranquility. এখন এই লোকগুলি তিতুমির এবং তার দলবল তারা যে that they are defying the authority of the state and disturbing the public tranquility, এই সিদ্ধান্তে আমরা পৌঁছেছি কি করে? আরো একটা ব্যাপক দৃষ্টি দিয়ে তো আরো অনেকগুলো ঘটনার সঙ্গে তুলনা করে, বা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার সম্বন্ধে আমার যে সার্বিক ধারণা তার মধ্যে এই ঘটনাটাকে বসিয়ে একটা আরো বড় একটা পটের ভিতরে আমি একটা ঘটনা দেখছি। যে এখানে বার্থ বলছেন, বার্থকে অনুসরণ করে রণজিৎ বলছেন, এই উদাহরণটা অবশ্যই রণজিৎ দিচ্ছেন, বার্থ তিতুমিরের বিদ্রোহের কথা সম্ভবত জানতেনি। রণজিৎ বলছেন যে ম্যাজিস্ট্রেট যে বিশেষ নির্দেশ দেওয়া হচ্ছে ওই বিশেষ পরিস্থিতি সম্বন্ধে, এটা তা নিয়ে যত বার্তা বিনিময় হচ্ছে তার একটা অংশ, অথবা এটা লক্ষ্য না, এটা মেটোনিমি। কিন্তু যেই সেই মন্তব্য নিয়ে মূল্যায়ন করা হচ্ছে, সেই ঘটনা নিয়ে মূল্যায়ন করা হচ্ছে, মন্তব্য করা হচ্ছে, ডিফাইং অথরিটি, ডিস্টার্বিং ট্রাঙ্কুইলিটি, অমনি ঘটনাগুলি নিজস্ব গণ্ডি ছাড়িয়ে একটা বৃহত্তর প্রেক্ষিতে ফেলা হচ্ছে অন্য ঘটনা ও বিচারের সঙ্গে উচ্চ তুলনা করে। অতএব এটা হচ্ছে মেটাফর। রণজিতের পুরো মননের জগতে ভাষা চেতনা কত ব্যাপক ও বহুধা এই প্রবন্ধটিতে বোঝা যাচ্ছে। মানে যদি এই শব্দটি এভাবে ব্যবহার করলে কি অপরাধ, মানে নিছক ঐতিহাসিক হিসাবে তার তো এখানে মেটাফর মেটোনিমি এসব জটিল তর্ক আনানি কোনো দরকার নেই, কিন্তু তিনি আনছেন কারণ এর ভেতর দিয়ে আরো গভীর স্তরে যে সামাজিক রাষ্ট্রিক সংঘাতটা প্রকাশ পাচ্ছে সেটা সেই ভাষার ভিতর দিয়ে যেটা ফুটে উঠছে। আধুনিক ভাষা দর্শন অনুসরণে মেটোনিমি ও মেটাফর তার কাছে কেবল দুটো খুচরো অলঙ্কার নয়, ভাষার গূঢ় নিহিত লক্ষণ। তার গতি একাধিক স্তরে
এমনকি একটা আস্ত পাঠ, টেক্সট বা রচনা জুড়ে। এখন দেখা যাক ভাষার নিহিত প্রক্রিয়া হিসেবে উপচারকে তিনি কিভাবে দেখছেন। এখানে আমি আবার উপচার বলতে ওই সেই মেটাফার, তুলনামূলক এই ফিরে আসছে। অলঙ্কার বলা উচিত নয়, একটা বলা উচিত কোনো ভাষণ পদ্ধতি। এ বিষয়ে তার প্রামাণ্য আলোচনা কবির নাম ও সর্বনামে প্রথম অধ্যায়। যা বলতে যাচ্ছি তার সেই দুর্ব ব্যাখ্যানের সরলীকরণ। আলোচনার সূত্র ভর্তৃহরির একটি কারিকা, রণজিতের অনুবাদে যার মোটামুটি অর্থ, রণজিতের ভাষায় বলছি, যা কিছুই শব্দের দ্বারা অভিহিত তার সব অবস্থাতেই নিজের রূপের পরিবর্তে অন্য এক ঔপচারিক সত্তায় প্রদর্শিত, উপচারের মতায় সত্তায় প্রদর্শিত। অর্থাৎ এখানেও শিল্প একটা জিনিসের বদল আরেকটা জিনিস। আর কথাটা খাটে যা কিছুই শব্দের দ্বারা অভিহিত তার সম্বন্ধে, পুরো ভাষা সম্বন্ধে। অর্থাৎ এখানে উপচার, মেটাফার, এটা একটা একটা সজ্ঞান, একটা পদ্ধতি, একটা অলঙ্কার এক জায়গায় আমরা ব্যবহার করছি তা নয়, একেবারে পুরো শব্দের সমস্ত কলকবজার ভিতরে এটা নিহিত আছে। কথাটা একটা অর্থ এই হতে পারে যে ভাষা মাত্রই তো চিহ্ন বা সংকেতের সমষ্টি, ধ্বনির দ্বারা কোনো বাহ্যবস্তু বা ভাব ইঙ্গিত করছে কেউ। এখন সকলেই জানেন, সকলেই মানেন এই কথাটা। ফেদিনাদ সসিউরের উদ্ভাবিত এই ধারণাটির পূর্বাভাস কিন্তু পাওয়া যাবে প্রাচীন ভারতের ভাষা চিহ্ন। এখানে কিন্তু উপচার বলতে কেবল মূল নির্দিষ্ট বস্তুর বদলে তার ধ্বনিগত নির্দেশক, একটা জিনিসের বদলে একটা ধ্বনি সমষ্টি যা জিনিসটাকে বোঝাচ্ছে, নির্দেশ করছে, তার একটা সংকেত হিসেবে কাজ করছে, শুধু সেটুকু বোঝাচ্ছে না। যদিও সেই তাৎপর্যটা উপচারের ধারণায় একটা নতুন মাত্রা যোগ করছে। এখানে সেন্ট অগাস্টিনের একটা খুব মজার কথা আছে। তিনি যখন মানে তার যুগে ধারণাটা চালু ছিল যে ভাষার শব্দগুলো তো একটা কোনো বাহ্যবস্তু দূর থেকে ইঙ্গিত করছে, মাত্র কোনো বাহ্যবস্তুর সঙ্গে, বস্তুটা নয়। কিন্তু অগাস্টিন বলছেন ভাষা, শব্দ, এই শব্দগুলো তবে কি, এই শব্দগুলো তো নিজেকে নির্দেশ করছে। এগুলো কি আমি সংকেত বলে ধরবো, নাকি এগুলো এখানে বলবো যে এগুলো মানে এগুলো সংকেত নয়, এগুলো আর কি আসল জিনিসটাই। একটা সেই প্রসঙ্গে আমি যাবো না, সেটা একেবারে অন্য আলোচনায় চলে যাওয়া হবে। তবে প্রশ্নটা একটা কিন্তু জিজ্ঞেস করার মতো প্রশ্ন। কিন্তু আমি সেই নিছক মানে ভাষার যে অন্তর্ভুক্ত যে মানে আঙ্গিকের মধ্যেই যে উপাচার নিহিত আছে, সেটা সেটা একটা একেবারে একটা মানে আলাদা একটা মহাভারত রচনা করতে হয়, সেটা আলোচনা করতে হয়। সেটা বাদ দিয়ে এখন আরো একটু সাধারণ অর্থেই যেটাকে আমরা মেটাফার বলি, অর্থাৎ একটা বস্তু বা ভাব বোঝাতে আরেকটা বস্তু বা ভাব ব্যবহার, উট বোঝাতে জাহাজ বা মানুষ বোঝাতে মাথা, যা খুব সরল দৃষ্টান্ত। এখন প্রথম বিকল্পটা আমরা সজ্ঞানে প্রয়োগ করছি, মানে উট, মরুভূমি, জাহাজ, এটা আমরা আমরা বলি না, যদি বলতে চাই সচেতন চাই না, এটাই পাঠ্যপুস্তকেই থেকে যায়। তবে যদি বলতে চাই আমরা, তাহলে এটা সজ্ঞানে আমরা ব্যবহার করি। কিন্তু ওই যে জম পিছু না বলে মাথা পিছু বলি, এটা কিন্তু সত্যি আপসে মুখ থেকে বেরিয়ে যায়। এটা খুব সহজাত একটা ভাষার একটা প্রবণতা, অজান্তে স্বতঃস্ফূর্ত হয়ে ব্যবহার করি। আমি যদি কাউকে বলি দাঁড়াও ভেবে দেখি, তাহলে তো আক্ষরিক অর্থে দাঁড়ানো বা দেখার প্রশ্ন উঠছে না। এই যে আক্ষরিক অর্থে বললাম, এটাও কিন্তু একটা উপচার, কারণ অক্ষরের তো কোনো অর্থ নেই, অক্ষরের সমষ্টি দ্বারা নির্দিষ্ট যে শব্দ সেটার অর্থ আছে। উপচারের ব্যাখ্যায় আমরা যে ভাষা ব্যবহার করি, সেই ব্যাখ্যার ভাষাটারও মাটি খুঁড়লে বের হবে আরেক প্রস্ত বিস্তৃত উপচার, যার সন্ধান তো মিলবে গুপ্ত কোনো ভাষায়। মানে অপেক্ষাকৃত মানে যে মাটির কাছাকাছি একটু উপরের দিকে পারে বাংলা বা হিন্দির নিচে আড়ালে সংস্কৃত, কিন্তু অন্য অনেক ক্ষেত্রে ইউরোপীয় ভাষার ক্ষেত্রে প্রায় অনেক দূরে, অনেক দূরে। ল্যাটিনের
থেকে উৎপন্ন হলে হয়তো কাছাকাছি একটা মিল খুঁজে পাওয়া যায়, তা নাহলে আরো অনেক দূরে পিছিয়ে যেতে হবে। শিশু ভাষা শেখে কি করে? নিছক দৃশ্যমান প্রাণী বা বস্তু ছাড়া আর কিছু যদি হয়, তাহলে প্রাণী বা বস্তু বোঝা গেল। একটা শিশু দেখছে যে কেউ তার বড়রা একটা কোনো প্রাণীকে দেখিয়ে বলছে কুকুর, সে তার থেকে শিখে যাচ্ছে এই জন্তুটার নাম, বা একটা কোনো খাদ্যদ্রব্য দেখিয়ে বলছে ভাত, সে যাচ্ছে তার নাম ভাত। কিন্তু যেটা একবারে একটা বাস্তব কিছু সেই অর্থে নয়, বস্তুগত নয়, মনের ভাব, আবেগসূচক শব্দ, সেটা সে শিখে কি করে? সেটা শিখে আশেপাশের লোকজনের দেহের ভাষায় সেই ভাবটা বহিঃপ্রকাশ থেকে, তাই না? সেভাবে সে জানে যে রাগ বলতে কি বোঝায়, আনন্দ বলতে কি বোঝায়, দুঃখ বলতে কি বোঝায়। সে তো মানে দেখে যে বড়রা এরকম ভাবে তাদের তাদের মুখভঙ্গি, তাদের দেহের ভাষা, তাদের আচরণ, তার ভিতরে যে বিভিন্ন বিভিন্ন যে ব্যঞ্জনা ফুটে উঠছে আর কি, বিভিন্ন বার্তা বহন করা হচ্ছে, তাকে বড়রাই অমুক অমুক নাম দিচ্ছে। তার থেকে সে ভাষাগুলো, সেই শব্দগুলো শেখে যে অমুক ভাব বা অনুভূতির সঙ্গে যুক্ত কোনো বিশেষ শব্দ। এখন এই প্রক্রিয়াটারই সৃষ্টিশীল পরাকাষ্ঠা হচ্ছে কবি ভাষা। মানসীর উপহার কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন, নিভৃত চিত্ত মাঝে নিমেষে নিমেষে বাজে জগতের তরঙ্গ আঘাত, কিন্তু সেই তরঙ্গাঘাত তো ধ্বনি শুধু